আসসালামু আলাইকুম। ইউনাইটেড আরব আমিরাত আরব বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত এবং আধুনিক দেশ হিসাবে বেশ পরিচিত। শুধু এই আরব বিশ্ব নয়, সারা বিশ্বের মধ্যে একটি বিজনেস হাব হিসাবে চিন্তা করা হয় ইউনাইটেড আরব আমিরাতের এই দুবাই শহরকে। দর্শক মণ্ডলী, দুবাই শহর আসলেই আপনারা এরকম বড় বড় ভবন এবং উন্নয়নের বহু ছোঁয়া এখানে দেখতে পাবেন। প্রকৃত অর্থে একটি বিশ্বর একটি দেশ কতটা উন্নত হতে পারে তা আপনি কল্পনা করতে পারবেন কিংবা কল্পনাকে ছুঁয়ে দেখতে পারবেন এই দুবাই শহরে আসলে পরে। দর্শক মণ্ডলী, এখানের এই উন্নতির মূলে রয়েছে এখানকার মানুষের কর্মপরিকল্পনা এবং বিদেশি শ্রমিকদের ব্যাপক অবদান। দর্শক, আমাদের বাংলাদেশের শ্রমিকরাও এখানে প্রতিনিয়ত কাজ করছে এবং বাংলাদেশের ব্যবসায়ীরাও এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে সংযুক্ত আছে। দর্শক মণ্ডলী, তবে অভিযোগ রয়েছে বাংলাদেশের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা এখানে থাকলেও নেই কোনো সরকারি উদ্যোগ কিংবা অন্য কোনোভাবে বাংলাদেশের শ্রমিকদেরকে এখানে নিয়ে আসার কোনো পরিকল্পনা। বরং বাংলাদেশ থেকে যেসব শ্রমিকরা এখানে আসতে চায়, কাজ করতে চায় কিংবা ব্যবসা করতে চায়, তারা পরে এখানে বিভিন্ন জটিলতার মধ্যে, সমস্যার মধ্যে। কথা হচ্ছে সেই সমস্যার সমাধান কোথায়, আর সেই সমাধান কোথার জন্য কিংবা সেই সমাধানের পথ খোঁজার জন্য আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ইউনাইটেড আরব আমিরাতের দুবাই শহরে। চলুন আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলি এবং সম্ভাব্য সমস্যার সমাধান খুঁজে বের করি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন রাস্তাঘাটে খেয়াল করলেই দেখা যায় এরা বিভিন্ন দেশ থেকে এসে এখানে কাজ করছে, ফলে দেশ অর্জন করছে বৈদেশিক মুদ্রা, সরকার পাচ্ছে রেমিট্যান্স। এদেশে শ্রমিকদের অধিকাংশই এসেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপাল থেকে। তবে বাংলাদেশের শ্রমিকদের এখানে রয়েছে বেশ কদর। যদিও বর্তমানে বন্ধ রয়েছে সব ধরনের ভিসা খুললে যথাযথ প্রশিক্ষণ নিয়ে এই দেশে আসার পরামর্শ দিয়েছেন অনেকেই। আসলে সংযুক্ত আরব আমিরাত সুন্দর একটা দেশ এবং সবচেয়ে নিরাপদ দেশ। এখানে দুবাইতে আসলে যারা বাস করে, দুবাই আসলে একটা বাণিজ্যিক এলাকা। এখানে প্রচুর বাঙালি বসবাস করছেন। তবে যারা আসছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন কাজকর্ম করছেন, আবার বিভিন্নভাবে তাদের কাজেরও একটু সমস্যা হচ্ছে। তবে আমার মনে হয় তারা দক্ষ হয়ে এবং প্রশিক্ষণের মাধ্যমে যদি তারা এই বিদেশে আসেন তাহলে তাদের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা হয়। আর সেই ক্ষেত্রে আমরা বলবো যে তারা প্রশিক্ষণ নিয়ে এবং ভালোভাবে কাজকর্ম শিখে যদি তারা আসতে পারেন তাহলে তাদের জন্য ইজিভাবে তাদের সেই কাজের কর্মসংস্থানের সুযোগ হয়। বাংলাদেশের জন্য সবচেয়ে দ্বিতীয় শ্রম বাজার এখানে। তবে আমি আশা করব যে যথেষ্ট বাংলাদেশিদের এখানে সুনাম আছে কাজের ক্ষেত্রে এবং কর্মসংস্থানের কিন্তু সুযোগ আছে। তো যদি আমাদের সরকার প্রধানরা যারা আছেন তারা যদি এই দেশের সাথে সরকারের সাথে
কূটনীতি সমাধানের মাধ্যমে কিন্তু তারা আসলে এই ভিসার সুরাহা করতে পারেন। সেই ক্ষেত্রে ভিসা চালু হলে হয়তোবা আমাদের দেশের শ্রম বাজার আরও বেশি উন্মুক্ত হবে এবং যারা আসবে তাদের এই কর্মক্ষেত্রে তাদের সেই রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আমাদের দেশ আরও এগিয়ে যাবে। তবে এখানে কোনো কাজ করা কিংবা কাজ পাওয়াটা একজন শ্রমিকের জন্য যতটা সহজ তার চেয়ে শতভাগ কঠিন হচ্ছে বাংলাদেশের দালালের খপ্পর থেকে নিজেকে রক্ষা করা। আরব দেশে আসতে গিয়ে অনেকে ভিটে বাড়ি বিক্রি করে স্থানীয় দালালদের খপ্পরে পড়ে। কেউ হারায় ভিটে বাড়ি, আবার কেউ হারায় সম্ভ্রম। ভাইয়া আমি একসময় সৌদি আরব ছিলাম। সৌদি আরব থেকে আসার পরে আমি আবার সিদ্ধান্ত নিয়েছি বাইরে যাব। তখন আমি কিভাবে যাব তখন তারপর আমার এক ফ্রেন্ডে আমাকে একটা দালাল দেখাই দিয়েছে, তার নাম হচ্ছে মতিন। তো পরে আমি মতিনের কাছে আসলাম, তারপর তাকে আমি 50,000 টাকা দিয়েছি। বলছে কি আমাকে দুবাই পাঠাবে। যাক দুবাই পাঠাবে না, কয়েকদিন পরে বলছে তুমি দুবাই যাইতে পারবে না, ওমানে পাঠাবো। তারপর আমি ওকে বলছি ওমানের ভিসা তো বন্ধ, আপনি আমাকে কিভাবে পাঠাবেন? তুমি কি বেশি বোঝো আমাদের থেকে? তারপরে 15 দিন গেলার পর আমার ডাক দিয়েছে, আপা আপনি আসেন, আপনার মেডিকেল করাবো। তারপরেও আমি বলছি ভাইয়া ওমানের ভিসা বন্ধ, আপনি আমাকে কিভাবে নেবেন? তারপরেও আমাকে আরও ধমক দিছে, আপনি বেশি বোঝেন, আমরা কাজ করি, আমরা জানি। যাই হোক আমি আসলাম, আসার পরে ও আমার মেডিকেল করলো। মেডিকেল করার পরে মেডিকেল ফিট হয়েছে। হওয়ার পরে কইছে তুমি 15 দিন পরে তুমি চলে যাচ্ছ। তারপরে আমি 15 দিন অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে তারপরে আবার তাকে ফোন দিলাম, কোনো কিছু হয় নাই, তোমার ওমানের ভিসা বন্ধ করেছে। তাহলে আপনি আমার কেন অযথা মেডিকেলটা করলেন? এখন আমার টাকাগুলো খরচ হচ্ছে না? না তোমার কোনো 1 টাকা খরচ হচ্ছে না, তোমার 50,000 টাকা জমা আছে। বাসা 5 দিন ছিলাম, কেন বাসায় কেন নেই? বাসা রাখছে ওইখানে যে মেয়েদেরকে কাজ দেয় পাঠায়, ওর বাসা রাখে সবাইকে। তখন আমি তো এখানে আর থাকার আমার কোনো মানুষ নাই, তখন কোথায় থাকবো? পরে ওর বাসা আমি ছিলাম। ও এমনও আমার একদিন হাত ফাটি গেছে, এগুলো আমি পছন্দ করি না, তাও আমাকে সেই কাজটা করতে বাধ্য করছে। আর যাবতীয় 6 মাস ওর পিছে আমি পড়ে আছি। ও আমাকে বিদেশে পাঠাচ্ছে না, কোনো কিছু করতেছে না। কালকে ওর সাথে টাকা চাইতে গেছি, ও আমার সাথে উল্টা আরও ঝগড়াই বিবাদ, আরও আমাকে বলতেছে জরিমানা দেবে। আমি কেন জরিমানা দেবো? আমি একটা অসহায় মানুষ, আমার মা নাই, মা আছে, বাপ নাই, আমার 2টা বোন আছে, আমার একটা মেয়ে আছে, আমি কিভাবে চলি? আর আমি ওরে টাকা দিছি আমি লোন তুলে, আমি তো নিজে কর্ম করে টাকা দিই নাই, তো এখন আমার লোনটা চালানো হয় না। এভাবে ঘাত প্রতিঘাত পার হয়ে আরব সাগর পাড়ি দিয়ে যেসব মানুষগুলো শেষ পর্যন্ত এই দেশে এসে পৌঁছায়, তারা আবার এখানে এসেও পড়ে নানা সমস্যায়। তাদের জীবন জীবিকা থাকে নানা সমস্যায় জর্জরিত। সরকারি পর্যায়ে যদি এখানে আসে ট্রেনিং প্রাপ্ত হয়ে, তাহলে কিন্তু তারা এই প্রতারণার হাত থেকে বাঁচতে পারে এবং কি তারা এখানে ভালো কাজ এবং সুযোগ সুবিধা ভোগ করতে পারে। কারণ এখানে ইন্ডিভিজুয়াল আসার পর তারা কোনো ভালো কাজ তারা করতে পারে না। আর যারা এখানে লোকাল কিছু বেনিফিটের যারা লোকগুলো আছে ব্যবসায়ী, তারা সেই কাজগুলো করে দিতে পারে না। এরা শুধু ভিসা করে দেয়, এরপর এই লোকগুলো বাইরে এবং অন্য জায়গায় কাজকর্ম সেরকম সুযোগ সুবিধা পায় না। শুধু একমাত্র ট্রেনিং প্রাপ্ত হয়ে যদি বড় কোম্পানির অফার লেটার নিয়ে আসে, তাহলে কিন্তু তারা এখানে আইসা সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, আমাদের রেভিনিউ বাড়বে। কারণ একটা লোক নর্মাল যদি লেবারে আসে তার বেতন হয় 1200 টাকা, আর যদি সে স্কেল লেবারে আসে তাহলে 3 হতে 3,500 টাকা পায়। সেক্ষেত্রে আমাদের জন্য বেনিফিটটা বেশি হয়। এই জন্য সরকারের সদিচ্ছা এবং সরকারের দায়িত্ব ওরা তাদের হাতে নিতে হবে, তাহলে আমাদের লোকগুলো এখানে এসে স্বল্প মানুষে কিন্তু বেশি রেভিনিউ বাংলাদেশে পাঠাতে পারবে। একবার ভাবুন তো, এত সুন্দর একটি দেশ, এত ভালো এখানকার সরকার ব্যবস্থা, অথচ এমন দেশে আসতে গিয়ে প্রতিনিয়ত কত হয়রানির শিকার হন আমাদের প্রবাসীরা। শুধুমাত্র কিছু দালালদের কারণে এই একটি সেক্টর শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন স্থানে রয়েছে বাংলাদেশিদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান, ওয়ার্কশপ, হোটেল, রেস্তোরাঁ, গ্লোসারি শপ। এখানকার ব্যবসায়ীরাও চেষ্টা করছে এখানে আরও বাংলাদেশের বিনিয়োগ আসুক, তাতে লাভটা আমাদেরই হবে। সংযুক্ত আরব আমিরাত এখানে সম্ভাবনাময় শ্রমিক পাঠানোর একটা সম্ভাবনাময় একটা দেশ। এখানে আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য সব কিছুই এখানে আবহাওয়া অনুকূল। আসলে আমাদের দেশের শ্রমিকরা এদেশে এসে বহুতভাবে প্রতারিত হয়, বেশিরভাগ দালালের মাধ্যমে আসার পরে। এখানে প্রচুর এসে লেবারদের তাদের ঠিকমতো থাকা দেওয়া হয় না, খাওয়া দেওয়া হয় না। সেই জন্য আমি বলবো বাংলাদেশ সরকার এবং কনসুলেটকে দুজনে একসাথে এরা যথাযথ উপযুক্ত ভূমিকা নেওয়ার জন্য
যে ভূমিকা দেওয়ার জন্য যে দক্ষ শ্রমিক এবং ভাষাগতভাবে শ্রমিক পাঠালে এদেশে আসলেই সম্ভাবনার একটা দ্বার খুলবে। তা প্রথমেই আমি বলবো যে ভাষার দিক দিয়ে দক্ষ, ভাষা অবশ্যই শিখতে হবে। এখানে হিন্দি, ইংরেজি, আরবি, যদিও হিন্দি চলে, তারপর যদি ইংলিশ শিখে আসে তাহলে অবশ্যই দক্ষ শ্রমিক পাঠালে এখানে প্রচুর রেমিটেন্স বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা 100%। এই ধরনের প্রতারণা থেকে যদি আমাদের উদ্ধার করতে হয় তাহলে আমাদের এখানে কনসুলেটের ভূমিকা থাকবে সবার 1 নম্বরে। এখান যে ভিসাগুলো যাচ্ছে এই ভিসাগুলো যদি তারা যাচাই বাছাই করে বাংলাদেশে পাঠানো হয় এবং দালালের মাধ্যমে যদি এখানে শ্রমিক না আসে, আমি মনে করি 100% এখানে শ্রমিকরা খুব স্বাচ্ছন্দ্যে এবং সুন্দরভাবে টাকা ইনকাম করবে এবং রেমিটেন্স সহকারে বাংলাদেশে পাঠাতে পারবে। তা আমি তো বলবো কনসুলেট এটা ভিসাটা যখনই হবে তখন যদি যাচাই বাছাই করে অ্যাপ্রুভাল দেয়, অবশ্যই শ্রমিকরা আর প্রতারিত হবে না। রেমিটেন্স পাঠানোর জন্য দক্ষ শ্রমিকের বিকল্প কিছু নাই। এখন দক্ষ শ্রমিক যদি আমরা দক্ষ শ্রমিক বলি যাকে ভাষাগত যোগ্যতা থাকতে হবে, টেকনিক্যাল যোগ্যতা থাকতে হবে, যদি থাকে সে যে কোনো দেশে সে উন্নতি করতে পারবে। এখন প্রবাসে রেমিটেন্স পাঠানোর জন্য বাংলাদেশে রেমিটেন্স একটা বড় ভূমিকা পালন করে দেশের উন্নয়নের জন্য। এই ব্যাপারে সরকারের ভূমিকা পালন করার দরকার আছে এবং যাতে প্রতারণার খপ্পর না পড়ে, এবং এই ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে যোগ্য ভূমিকা পালন করার আমি মনে করি। বাংলাদেশের সবুজ শাক, সবজি, মরিচ, মিঠা পানির মাছ ও অন্যান্য খাদ্যপণ্যের এখানে রয়েছে বেশ চাহিদা। কেউ কেউ এসব পণ্যের ব্যবসার উদ্যোগ নিলেও প্রতিনিয়ত পড়তে হচ্ছে নানা সমস্যায়। আসলে দুঃখজনক হলেও সত্য যে আমরা যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী, আমরা সব সময় চাই যে আমাদের যে প্রবাসী বাঙালি যারা আছেন তাদেরকে আমরা একেবারে বাঙালি খাবার, শাক সবজি, মাছ, মাংসে তাদেরকে খাওয়াতে চাই। কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের যে একটা ব্যর্থতা আছে যে এই মাছ মাংসগুলি আসার জন্য যে একটি সুন্দর ওয়ের দরকার, সেইটা আমাদের বাংলাদেশ সরকার এই জায়গায় ওনারা ব্যর্থ। ওনারা এটা কখনো সহযোগিতা করে না। যদি এই কাঁচা বাজার এবং শাকসবজিগুলি যদি সঠিক সময়ে এবং সুন্দরভাবে যদি এই দেশে আনার জন্য ব্যবস্থা করা হতো, তাহলে এই দেশের ব্যবসায়ী যারা আছে তারাও কোটি কোটি টাকা ইনকাম করতো এবং এখান থেকে যারা দেশে টাকা পাঠাতো সরকারও এটাতে যথেষ্ট একটা লাভবান হতো, দেশ অনেক দূরে এগিয়ে যেত। এইটাও একটা রেমিটেন্সের মতন। তো আমি আশা করব, আমি আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকার যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করব যে অন্তত তারা যেন এই দুবাইতে, ইউনাইটেড স্টেটস এই দুবাইতে যেন সুন্দরভাবে তারা কাঁচা মাল, যারা এই মাছ মাংস শাক সবজি যেগুলি এগুলি অন্য রাষ্ট্রে যেরকম সহজভাবে এখানে আসে, ঠিক সেভাবে যেন এই দেশে আসার জন্য তারা সর্বোচ্চ সহযোগিতা করেন এবং এই সহযোগিতা করার ফলে এই প্রবাসী বাঙালিরা পাবে তাদের সঠিক স্বাদের জিনিস, শাক সবজি, মাছ মাংস, এবং বাংলাদেশ পাবে বিশাল একটি অঙ্কের টাকা পাবেন এবং অনেক দূর এগিয়ে যাবেন বাংলাদেশ। আমি তাই সকলকে অনুরোধ করব এই জায়গায় যেন সবাই সহযোগিতা করেন। এত সমস্যার পরেও আমাদের প্রবাসী ভাই বোনেরা বেশ শক্ত হাতে ধরেছে কর্মের হাল, ভূমিকা রাখছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে। সংযুক্ত আরব আমিরাতে মোট বাংলাদেশিদের সংখ্যা 10 লাখ। বর্তমানে কর্মসংস্থানের সুযোগ কিংবা চাহিদা রয়েছে 22 লাখ। বাংলাদেশিদের জন্য যে সকল কর্মসংস্থানের বা লোকবলের চাহিদা রয়েছে তা হলো কনস্ট্রাকশন ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, সুপারমার্কেট প্যাকিং, ওয়েল্ডার, ড্রাইভার, কার সার্ভিসিং, ডেলিভারি বয়, জেনারেল ওয়ার্কার, শেফ, ক্যাশ ম্যানেজার, কাস্টমার কেয়ার ও আইটি সেক্টর। বাংলাদেশিদের জন্য যে সকল ব্যবসার সুযোগ রয়েছে যেমন গ্লোসারি শপ, হোটেল, রেস্টুরেন্ট, ভিল্লা, হাউস ম্যানেজমেন্ট, ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস, কার সার্ভিসিং ইত্যাদি। প্রবাসী শব্দটা শুনলেই আমরা একদিকে তুচ্ছ-তাচ্ছিল্য করি, আবার রেমিটেন্সের কথা আসলেই তাদের নিয়ে গর্ব করি। আমরা একবারও ভাবি না তারা আমাদের পরিবারেরই লোক। আমাদের দেশ গড়ার ক্ষেত্রে তাদেরও রয়েছে ব্যাপক অবদান, যে কথাটি স্পষ্ট করে এবার বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন, দুর্ভাগ্য হলো দেশে এই টাকা
আরেকজনের পাচার করে আর দিকে নিয়ে যায়। তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, আপনাদের টাকা যেন দেশের কাজে লাগে। ই পাসপোর্ট হবে আমাদের, ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার ইয়েতে টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন, অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে পৌঁছিয়ে দেবে, এটাই হলো নিয়ম। তো আমরা সেই ব্যবস্থা করছি যে নিশ্চিন্ত মনে আপনি এখান থেকে বের হতে পারেন, এটা আপনাদের দেশ, সবার দেশ। দর্শক মণ্ডলী, আমরা পুরো আরব আমিরাত ঘুরে বিভিন্ন বাঙালিদের সাথে কথা বলে, ব্যবসায়ীদের সাথে কথা বলে, সাংবাদিক সমাজের নেতৃবৃন্দের সাথে কথা বলে একটা ব্যাপারই জানতে পারলাম, বাংলাদেশি মানুষদের এখানে ব্যাপক চাহিদা রয়েছে এবং সুনাম রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা যারা এখানে আছেন তারা অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি কাজ করতে পারে, কিন্তু তারপরও এত সমস্যা কেন, কিংবা এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, আমরা দেখেছি যে এখানে মানুষ যারা আসে তারা বিভিন্ন রেকর্ডিং এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হয়, আর এর সমাধান হচ্ছে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। রেকর্ডিং এজেন্সি যদি ভালো না হয় তাহলে একটা শ্রমিক কিভাবে ভালোভাবে এই দেশে আসবে কিংবা এসে কর্মসংস্থান তৈরি করতে পারবে? দর্শক মণ্ডলী, তাই রেকর্ডিং এজেন্সিকে ভালো হতে হবে এবং বাংলাদেশ সরকারকে যথাযথভাবে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি এখানে যারা আছেন প্রবাসীরা, তাদের সবাইকেও হেল্প করতে হবে আমাদের দেশি ভাইদেরকে এখানে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে। আমি আশা করি এই দুটি ব্যাপার গুরুত্ব দিলে তাহলেই যথাযথভাবে প্রবাসীরা এখানে সঠিকভাবে কাজ করতে পারবে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে প্রবাসীরাই আমাদের মূল চালিকা শক্তি, রাষ্ট্রের চালিকা শক্তি। তাই এদেরকে যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইউনাইটেড আরব আমিরাত থেকে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে তথ্য দিতে চান, আরও জানাতে চান, তারা চাইলে এই নাম্বারে কিংবা এই ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি আরব আমিরাত থেকে। দেখা হবে অন্য কোথাও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।